হাতের টর্চটা জেলে পথ অনুসরণ করে হাঁটছিল। এমন সময় তার হঠাৎ চায়ের তেষ্টা পেল। মনে মনে সে ভাবল, একটা চায়ের দোকান দেখতে পেলে ভালোই হয়, চাও খাওয়া যাবে, আর সে ঠিক পথে যাচ্ছে কিনা সেটাও যাচাই করে নেওয়া যাবে। মনে মনে এই কথা ভাবা মাত্রই সে দূরে একটা চায়ের দোকান যেন দেখতে পেল। আরে বাস, এই যে মেঘ না চাইতেই জল দেখছি, কথাটা মনে মনে ভাবতে না ভাবতেই দোকানও চোখে পড়ে গেল। অথচ এতক্ষণ কোনো দোকান তো দূর, একটা কুঁড়ে ঘরও চোখে পড়ছিল না। ওহ, সত্যি বড়ই অদ্ভুত জায়গা। নবীন হন্তদন্ত হয়ে হেঁটে সেই চায়ের দোকানের সামনে গিয়ে দাঁড়ালো। দাদা, এক কাপ চা দেবেন তো, চিনি একটু কম দিয়ে দেবেন। দোকানে তখন সন্ধ্যের আড্ডা শুরু হয়েছে। টুকটাক এক দুটো লোক বসে আছে বেঞ্চিগুলোতে। নবীন আর বসলো না, দাঁড়িয়ে দাঁড়িয়ে চাটা খেয়ে দাম দিয়ে চলে গেল। তার চলে যাওয়াটা সবাই কেমন যেন অদ্ভুতভাবে দেখতে থাকলো। দোকানে বসে থাকা একটা রোগাটে চেহারা লোক একটু নড়ে চড়ে বসল। তারপর দোকানদারকে বলল, বুঝলে কেষ্ট না, এ তল্লাটে নতুন লোক এলো বলে মনে হচ্ছে। তাই তো দেখছি, লোকটার বেশ চাল চলন আছে বলতে হবে। দেখে তো শহুরে লোক বলেই মনে হলো। কিন্তু শহরের লোক হঠাৎ আমাদের এই নিশিপুরে আসবে কেন বলো তো? ব্যাপারটা যে দেখতে হচ্ছে। কেষ্টদা, আমি আজ উঠি, বুঝলে তো? এই বলে লোকটা জায়গা ছেড়ে উঠে দাঁড়ালো। তারপর আলোর গতিতে সেই জায়গা ছেড়ে চলেও গেল। যেন কোনো মানুষ না, একটা দমকা হাওয়া যেন ঝড়ের মতো বয়ে গেল। সেই বৃদ্ধের বলে দেওয়া পথ অনুসরণ করে নবীন এবার ডান দিকের সেই কাঁচা সড়কপথটা ধরে হাঁটতে শুরু করলো। কিন্তু গাটা এবার কেমন যেন ছমছম করে উঠল তার। যেদিকেই চোখ যাচ্ছে সেদিকেই শুধু ঘন ঝোপ আর গাছের সারি। বাড়ি ঘরের কোনো চিহ্ন মাত্র নেই কোথাও। এ কেমন জায়গা রে বাবা, একটাও ঘর বাড়ি নেই, শুধু জঙ্গল আর গাছপালা। মানুষজন তাহলে থাকে কোথায়? নবীনের এবার কেমন যেন মনে হলো সে নির্ঘাত পথ ভুল করে অন্য কোথাও এসে পড়েছে। না না, এই জায়গাটা ঠিক সুবিধের মনে হচ্ছে না। এখানে কোনো মানুষের বাস আছে বলে তো মনে হয় না আমার। চারিদিকে তো শুধু ঝোপ জঙ্গল। ইস, চায়ের দোকানে ভাবলাম একবার রাস্তাটা জিজ্ঞেস করব, ভুলেই গেলাম। দূর, নিশ্চয়ই আমি পথ ভুল করে অন্য কোথাও এসে পড়েছি। বুড়োটা নিশ্চয়ই আমাকে ভুল পথ আওড়েছে তখন। এমন সময় খসখস শব্দ তুলে কেউ একটা যেন এগিয়ে এলো তার দিকে। নবীন টর্চের আলো ফেলে দেখল একটা রোগাটে চেহারার লোক। অদ্ভুত চাউনি তার, কেমন যেন অদ্ভুতভাবে সে তার দিকে চেয়ে দাঁড়িয়ে রয়েছে। এই এই কে কে ভাই, কে ভাই তুমি? কি ব্যাপার, আমার পিছু করছিলে নাকি? হে, এই এই কে তুমি? কি চাও? লোকটা এবার তার কাছে এগিয়ে এলো। তারপর খ্যাসখ্যাসে কণ্ঠে বলল, আগে আপনাকে তো তখন ওই চায়ের দোকানে দেখলাম। আমাকে দেখেননি নাকি আপনি? চায়ের দোকানে? ও হবে হয়তো। তা কি ব্যাপার, কি এভাবে আমার পিছু করছিলে কেন? আরে না না, আপনি ভুল বুঝছেন মশাই। আমি পিছু নিইনি। তখন আপনাকে দেখে একটু সন্দেহ হলো, তাই আর কি একটা কথা জিজ্ঞেস করার জন্যে আপনাকে ডাকলাম। কিন্তু আপনি তো কোনো সাড়াই দিলেন না। সেই চায়ের দোকান থেকে ডাকতে ডাকতে এত দূর এসে পড়লাম, আপনি আমার দিকে একবারও ফিরেও তাকালেন না।
নবীনের এবার একটু খটকা লাগলো। কোনো ডাক কিন্তু সে শুনতে পায়নি। তবে লোকটা কি বলছে, মিথ্যে বলে তাকে ঘোল খাওয়াচ্ছে নাকি? আমাকে ডাকছিলে? কই, শুনতে পাইনি তো। আর সন্দেহ? কিসের সন্দেহ? না না, এমন কিছু না। যাকে ছাড়ুন সেসব। তা এখানে কি করতে এসেছেন বাবু? আপনাকে দেখে তো এখানকার বাসিন্দে বলে মনে হচ্ছে না। হ্যাঁ, ঠিকই ধরেছ। আমি আসছি সেই কলকাতা থেকে। যাচ্ছিলাম ওই শিমুলহাটির দিকে। ওখানে আমার এক বন্ধুর বাড়ি। তা পথ দিয়ে হাঁটতে হাঁটতে আমার কেমন যেন মনে হলো আমি ভুল পথে এসে পড়েছি। তাই আর কি দাঁড়িয়ে পড়লাম। আপনি একদম ঠিক কথা বলেছেন বাবু। আপনি ভুল দিকেই চলে এসেছেন। শিমুলহাটি তো অন্য প্রান্তে, এদিকে তো ঘন জঙ্গল মশাই। এই দেখেছো, আমি জানতাম ও বুড়োটা নির্ঘাত আমাকে ভুল পথে পাঠিয়েছে। উফ, কি জ্বালা বাবা। আচ্ছা যাকগে, ছাড়ো। বলছি, তুমি যদি আমাকে ওই শিমুলহাটি পর্যন্ত পৌঁছে দিতে তাহলে বড় ভালো হতো। আমি এখানকার কিছুই চিনি না তো, তার উপর রাতও হয়ে গেছে, তাই বলছিলাম আর কি। এরপর নবীন তার পকেট থেকে 4টে কড়কড়ে 5 টাকার নোট বের করে তুলে ধরলো লোকটার সামনে। এই 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 তোমাকে আমি 20 টাকা দেব, যদি তুমি আমাকে এই ঠিকঠাকভাবে শিমুলহাটি অবধি পৌঁছে দিতে পারো। থাক বাবু, টাকা লাগবে নিকো। আমি আপনাকে সাহায্য করতে পারবো না। তবে আমার এক ওস্তাদ আছেন, উনি আপনাকে সাহায্য করলেও করতে পারেন। উনি এখানকার জ্ঞানী গুণী মানুষ, তেনার বিশাল নামডাক আছে। আমার সাথে আপনি তেনার কাছে চলুন। আপনাকে যত্ন সহকারে উনি তার গরুর গাড়ি করে শিমুলহাটিতে পৌঁছে দিয়ে আসবেন। ও, তাই বুঝি। বেশ, তাই চলো। তবে তোমার ওস্তাদ কি এমন কাজ করেন শুনি? কি এই এলাকার কোনো মাস্তান, নাকি বড় কোনো ডাকাত? লোকটা এবার একটু রেগে গিয়েই বলল, না না, একদমই না। চৌধুরী বাবু ওরকম লোকই নন। উনি আমাদের হর্তাকর্তা বিধাতা। ওনার নিজস্ব দরবার আছে, সেখানে উনি রোজ সন্ধেবেলায় বসেন, লোকজনের বিচার আচার করেন। আমরা শুধু ওনাকে খুশি করি। উনি বলেছেন আমরা ওনাকে খুশি করতে পারলে উনি আমাদের আরো বেশি দিন এই গ্রামে থাকতে দিবেন। ও, তাই নাকি? বাহ, তা ভালো। কিন্তু এই জায়গাটা এমন কেন বলো তো? মানে কোনো ঘর বাড়ি কিছুই যে চোখে পড়লো না। চারিদিকে তো শুধুই ঝোপ জঙ্গল। মানুষজন কি এখানে থাকে না নাকি? লোকটা একটু চুপ করে থাকলো, তারপর বলল, বাবু, এটা নিশিপুর। এক সময় এই গ্রামে মানুষ বাস করত, তবে এখন আর এখানে কেউ থাকে না। কেন? কেউ থাকে না কেন? এই নিশিপুর এক সময় জলের তলায় ডুবে গেছিল বাবু। সে অনেক বড় কাহিনী, ওসব পরে শুনবেন না হয়। এখন চলুন। এই নিশিপুরে এক সময় ভয়ানক বন্যা হয়েছিল। ঘর বাড়ি সব ভেসে গিয়েছিল বন্যার জলে। বহু মানুষ প্রাণ হারিয়েছিল জলে ডুবে। তারপর থেকেই এই গ্রামটা আস্তে আস্তে তার অস্তিত্ব হারাতে শুরু করে। কেউ জানে না গ্রামটা কতদিন ধরে জলের তলায় ডুবেছিল। এই ভয়ানক বন্যার পরে এই নিশিপুর আস্তে আস্তে পরিত্যক্ত এক শ্মশান ভূমি হয়ে ওঠে। কাকপক্ষীতেও আর এই গ্রামে এসে বাসা বাঁধে না এখন। নবীন লোকটাকে অনুসরণ করে তার পিছু পিছুই হাঁটছিল। ঠিক তখনই সেই বৃদ্ধ লোকটা তাদের সামনে এসে দাঁড়ালো। বাবু, এই লোকটার সাথে আপনি কোথায় যাচ্ছেন? আপনাকে তখন বারবার করে বললাম কেউ ডাকলে ডুকলে যাবেন না,
আরে এই যে মশাই, আপনি আচ্ছা লোক তো। দিব্যি আমাকে ভুল পথে ঠেলে দিচ্ছিলেন যে। আর আর এখানে আপনি এলেন কি করে? যদি এত দূর আসতেই পারতেন তাহলে তখন আমাকে নিয়ে এলেন না কেন? আপনার মতলব আমার সুবিধের লাগছে না, জানেন তো। এই লোকটাই এখন ভরসা। ইনি আমাকে যত্ন সহকারে গরুর গাড়ি করে শিমুলহাটিতে ছেড়ে দিয়ে আসবে বলেছে। বুঝলি তো বুড়ো, এবার রাস্তা ছাড় আর আমাদের যেতে দে। হ্যাঁ হ্যাঁ, রাস্তা ছাড়ুন মশাই। বৃদ্ধ লোকটা আর কিছু বলল না। সে পথ ছেড়ে দাঁড়ালো। তারপর তারা দুজন সেখান থেকে চলে যাবার পর বৃদ্ধ তাদের দিকে চেয়ে শুধু একটাই কথা বলল। বাবু, ভুল করলেন বাবু, আপনি বড় ভুল করলেন ওর সাথে গিয়ে। নবীন লোকটার সাথে হেঁটে একটা পুকুর পাড়ের কাছে এসে দাঁড়ালো। সামনে একটা ছোট্ট কুঁড়ে ঘর, তার পাশে একটা বাঁশের তৈরি মাচা। মাচার অর্ধেক অংশ পুকুরের জলের ওপর আর অর্ধেকটা ডাঙায়। মাচার ওপর বসে একটা বয়স্ক লোক হুঁকো টেনে যাচ্ছে অনবরত। তাদের সেখানে দেখে লোকটা একটু নড়ে চড়ে বসলো। তারপর হুঁকোর পিপেটা ফেলে ঢুলু ঢুলু চোখে তাদের দিকে চেয়ে বলল, কি হে, কি ব্যাপার? এতদিন পরে হঠাৎ আমার দরবারে এসে হাজির হলি যে বড়? এই দেখেন বাবু, কাকে নিয়ে এসেছি। বেটা ওই শিমুলহাটির দিকে যাচ্ছিল, এ বেটাকে ভুল বুঝিয়ে এই আপনার কাছে নিয়ে এলুম। এত সহজে কি আমি কাউকে এই নিশিপুর ছেড়ে বেরোতে দিতে পারি? খি, 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 খি। মানে এ কি বলছো তুমি? এই তুমি যে বললে তোমার ওস্তাদ আমাকে তার গরুর গাড়ি করে শিমুলহাটি অবধি পৌঁছে দেবে? ওটা তো তোকে চৌধুরী বাবুর দরবার পর্যন্ত টেনে আনার টোপ ছিল। ওরে, তুই কি ভাবলি তোকে এত সহজে আমরা যেতে দেব? চৌধুরী বাবু বড্ড খাদ্য রসিক, বড়ই খেতে ভালোবাসেন। তোকে তো ওনার হাতে তুলে দিতে এসেছি। নিন বাবু নিন, আপনার শিকার গ্রহণ করুন। আর আর আমাদের এই গ্রামের বাতাসে আরো কয়েকশো বছর থাকার ব্যবস্থা করে দিন। নবীন এবার যেটা দেখলো সেটা দেখে তার আত্মারাম খাঁচা ছাড়া হলো। সে দেখলো বুড়ো লোকটার মুখে ফুটে উঠছে ভয়ানক দাঁতের শাড়ি। তার চোখ মুখ পাল্টে গিয়ে এক ভয়ানক পিশাচের রূপে পরিণত হচ্ছে। তার গোটা দেহের চামড়া শুকিয়ে গিয়ে হাড় বেরিয়ে পড়ছে যেন। লোকটাও এবার এক ভয়ানক ছায়ামূর্তির রূপ ধারণ করেছে। তার শরীরটা মানুষের মতোই আছে, শুধু পাল্টে গেছে তার চোখ মুখ। চোখের মনি নেই, মুখে ভয়ানক ধারালো দাঁত বেরিয়ে পড়েছে। এই আধার রাতে এ যেন কোনো ভৌতিক মায়ার খেলা শুরু হয়েছে। এবার বাবু আমাদের বিচার করবেন। এই, কে কোথায় আছিস রে? আয় তাড়াতাড়ি, চৌধুরী বাবুর বিচার সভা বসার সময় হয়ে গেছে যে। বাবু এখন তার শিকার আড়ালে বসছেন, তারপর আমাদের বিচার করবেন। বাবু যখন বেঁচে ছিলেন তখন অনেক উপকার করেছেন আমাদের, তবে সেই বন্যায় ডুবে মারা যাবার পর বাবু তার বিচার সভার মায়াটা ত্যাগ করতে পারেননি। তাই তিনি ফিরে এসেছেন। রোজ রাতের বেলায় বাবু তার সভা বসান। আমরাও সেই বন্যায় ডুবে মরা মানুষ সব, আমরাও নিজেদের গ্রামের মায়াটা ছাড়তে পারিনি। তাই আমরাও ফিরে এসেছি এই গ্রামের বাতাসে। বাবুকে খুশি করা এখন আমাদের কাজ। বাবুকে খুশি করতে পারলে বাবু চিরকালের মতো আমাদের এই গ্রামের বাতাসে থাকতে দেবেন।
এরপর এক এক করে বহু ছায়ামূর্তি এসে জড়ো হলো চৌধুরী বাবুর এই রাতের বিচার সভায়। চৌধুরী বাবু তখন নবীনের দিকে তার রক্ত চক্ষু দিয়ে ড্যাব ড্যাব করে চেয়ে আছেন, যেন এক্ষুনি জ্যান্ত গিলে খাবে তাকে। ওরে, দেখে তো বেশ নরম তুলতুলে মাংস বলেই মনে হচ্ছে, তবে খেয়ে যদি আমার ভালো না লাগে তাহলে তোদের সব কটাকে এই গ্রাম থেকে বিদায় করব। তোরা এখান থেকে চলে গেলে আর অন্য সব ছায়ারা আসবে, তারা রোজ আমাকে একটা জ্যান্ত মানুষ এনে দেবে বলে দাবি করেছে। এমনটা বলবেন না বাবু, অনেক কষ্টে এই বেটাকে ধরে এনেছি। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, এখন থাম তোরা, আমাকে খেতে দে এবার। এই বলে চৌধুরী বাবু আস্তে আস্তে তার মুখটা খুলল। কি সাংঘাতিক বড় তার মুখের আকৃতি, যেন কোনো হিংস্র জন্তু হাঁ করে দাঁত বের করে খেতে আসছে। নবীন তখনও ভেবে চলেছে কি করে নিজেকে এই প্রেতের হাত থেকে রক্ষা করবে। পকেট হাতড়ে সে কিছু একটা খুঁজে পেল, একটা লাইটার। সে সেটাকে জেলে ছুঁড়ে দিল চৌধুরী বাবুর দিকে। লাইটারটা বাঁশের মাচার উপর গিয়ে পড়তেই দাও দাও করে সেটা জ্বলতে শুরু করলো। চৌধুরী বাবুর প্রেত নিজেকে বাঁচানোর জন্য সেই পুকুরের জলে ঝাঁপ দিল। নবীন কোনো রকমে নিজেকে বাঁচিয়ে দৌড়াতে শুরু করলো। পিছনে তখন সেই প্রেতের দল তাকে তাড়া করতে শুরু করেছে রীতিমতো। সে আর কোনো দিকে তাকালো না, দম বন্ধ করে দৌড়ে গেল যেদিকে তার দু চোখ গেল। হঠাৎ সেই প্রেতগুলো আস্তে আস্তে যেন হাওয়ায় মুছে যেতে শুরু করলো। নবীন এবার দাঁড়িয়ে পড়ল। সে দেখল প্রেতগুলো এক এক করে অদৃশ্য হয়ে যাচ্ছে, তবে তারা নিজে থেকে অদৃশ্য হচ্ছে না, কেউ যেন তাদেরকে এক এক করে ধ্বংস করে দিচ্ছে। তখন তার মুখ দিয়ে একটা কথাই বেরিয়ে এলো, চৌধুরী বাবু। এবার তার মনে পড়ল চৌধুরী বাবুর প্রেত তখন বলেছিল সে কোনোভাবে অসন্তুষ্ট হলে এই প্রেতেদের সে এই গ্রাম ছাড়া করবে। নবীনের এই কর্মকাণ্ডের জন্যে হয়তো সে রেগে গিয়ে এক এক করে এই প্রেতেদের মুছে দিচ্ছে এই গ্রামের বাতাস থেকে। নিমেষে প্রেতমূর্তিগুলো অদৃশ্য